ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। এই মুহূর্তে দেশটা আসলে একেবারেই ভালো নেই। চরম একটা অনিশ্চয়তার মধ্যে আছে। চারদিকে একটা দমবন্ধ অবস্থা। সব জায়গায়, সবকিছুতে। মানে যদি একটু গোপালগঞ্জ দিয়ে শুরু করি, এত কষ্টের মধ্যেও গোপালগঞ্জে ১৬ই জুলাই ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং সেই থেকে কারফিউ চলছে এখনো। এ পর্যন্ত সেখানে মোট ১০টি মামলা হয়েছে। আওয়ামী লীগের ৬০০ জনের নামে মামলা দেওয়া হয়েছে এবং সেই সাথে আরো ৯,০০০-এর মতো ব্যক্তিকে অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে। তারই রেশ ধরে এ পর্যন্ত ৩৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৮ জন শিশুকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে। গোপালগঞ্জ এবং এর আশেপাশের উপজেলাগুলো থেকে নির্বিচারে আটক এবং গ্রেফতার এখনো চলছে। অনেক মানুষ পালিয়ে বেড়াচ্ছে, পরিবারের মধ্যে বিরাজ করছে অনেক ভীতিকর অবস্থা এবং মাইলস্টোনের এই বিভীষিকাময় ঘটনার মধ্যেও গোপালগঞ্জে এসব চলেছে। গোপালগঞ্জে ১৬ই জুলাই ৫ জনকে গুলি করে হত্যা করা হয় এবং আরো অনেকে গুলিতে আহত হন। কিন্তু কি অদ্ভুত না, যাদের উপর গণহত্যা চালানো হয়েছিল তাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে, তাদেরকেই ধরা হচ্ছে, তাদেরকেই দমন-পীড়ন করা হচ্ছে। অথচ গোপালগঞ্জবাসী কিন্তু কোনো মামলা করেনি। তারা মামলা করতে গেলে পুলিশ তাদের স্টেশন ঢুকতে দেয়নি, ময়নাতদন্ত করতে গেলে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। গোপালগঞ্জবাসীর কথা হলো, আমরা কাদের কাছে বিচার চাইবো? এক একদিকে পুলিশ বলছে যে বারবার নাকি অনুরোধ করার পরেও ভিকটিমরা মামলা করতে চায়নি, তাই তারা পুলিশে নাকি বাদী হয়ে মামলা করেছে। কিন্তু আমরা অন্যান্য জায়গা থেকে দেখেছি যে ভুক্তভোগীর পরিবারগুলো বলল যে তাদের সাথে আসলে এই ব্যাপারে কেউ যোগাযোগই করেনি। কিরকম একটা গোজামিল অবস্থা দেখেন। যে মামলাগুলো করা হয়েছে, খুব অদ্ভুতভাবে মামলাগুলোর এজাহারে লেখা আছে পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি করেছে হামলাকারীরা। অথচ তাদের কাছে কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা এনসিপির কোনো কারোর গায়ে কোনো গুলি লাগেনি। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্র থেকে জানা যায় যে জিওসি ছাড়াও একজন ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট পর্যায়ের ৩ জন স্থানীয় ইউনিট কমান্ডিং অফিসার গোপালগঞ্জের জনগণের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও ক্লিপস দেখেছি, অথেন্টিক ভিডিও ক্লিপস, যে পুলিশ অফিসাররা সরাসরি গুলি করছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সামরিক যান এসিপি, যেটা দিয়ে এনসিপির নেতারা পালিয়ে এসেছিল, সেখান থেকেও গুলি করা হয়েছে। তো যারা মারা গিয়েছিলেন তাদের ময়নাতদন্ত তাড়াহুড়া করে করা হয়েছিল, এটা আমরা জানি। সমালোচনার মুখে ময়নাতদন্তের লাশ তোলা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সবার গায়ে গুলি আছে, কিন্তু সেই গুলির স্পেসিফিকেশন এখনো জানা যায়নি। শুধু জানা গিয়েছে যে সেগুলো ছররা গুলি ছিল না। কিন্তু কি ধরনের গুলি ছিল, কারা সেটা ব্যবহার করে বা করেছে এবং সে গুলিগুলো ব্যবহার করার এখতিয়ার ওই বিশেষ নিরাপত্তা সদস্যের আছে কিনা, এ ধরনের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এগুলো জনসমক্ষে আসা দরকার। ২০২৪-এর জুলাই সন্ত্রাস প্রতিরোধ করতে পুলিশ কিন্তু ছররা গুলি ব্যবহার করেছিল এবং পরে কিছু জায়গায় 7.62 গুলি পাওয়া গিয়েছিল, যা আমাদের পুলিশরা ব্যবহার করে না। এটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, অনেক প্রশ্ন উঠেছিল যে এটা কিভাবে এখানে আসলো। এবার কেন ছররা গুলি ব্যবহার করা হলো না, এটা নিয়ে কিন্তু কেউ হইচই করছে না। যে সাজোয়া যান সেদিন নিয়ে যাওয়া হয়েছিল এবং যে হুমকি দিয়ে এনসিপি সেদিন তাদের মার্চ টু গোপালগঞ্জ শুরু করেছিল, গোপালগঞ্জের সাধারণ মানুষ যদি সেদিন বঙ্গবন্ধুর সমাধি রক্ষা করার জন্য প্রতিরোধের বেষ্টনী না তৈরি করত, আজকে হয়তোবা আমরা দেখতাম বঙ্গবন্ধুর সেই সমাধি গুড়িয়ে গেছে। কেন সাধারণ জনগণের এই প্রতিরোধ আন্দোলনকে রাজনৈতিক করতে চাচ্ছে? আওয়ামী লীগের সন্ত্রাস বলে আখ্যা দেওয়া হচ্ছে, তাদেরকে দমন-পীড়ন করা হচ্ছে। কেউ কি প্রশ্ন করবেন আপনারা যারা জুলাইতে আন্দোলন করেছিলেন? এর কারণ একটাই, জানেন? তারা মনে করে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে এবং এই কারণে গোপালগঞ্জকে তারা টার্গেট করেছে। এখন আপনি যখন দমন-পীড়ন করে একটি রাজনৈতিক দলকে নির্মূল করতে চান, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে সেটাকে কি বলে জানেন? মানবতা বিরোধী অপরাধ বলে। গোপালগঞ্জে তাই হয়েছে, তাই হচ্ছে। গোপালগঞ্জের ২ জন উপদেষ্টা গিয়েছিলেন এনসিপির টেম্পোরারি বাঁশের মঞ্চের ক্ষয়ক্ষতি দেখতে।
হুম? আপনাদের মনে আছে শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ে মেট্রো রেলের ধ্বংসাবশেষ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। আপনারা বলেছিলেন, "নাটক কম করো প্রিয়।" আপনারা বলতেই পারেন। কিন্তু নিজের দেশের প্রতি যখন অসম্ভব ভালোবাসা থাকে, নিজের দেশের সম্পদের ক্ষতি হলে দেশপ্রেমিক যদি আপনি হন, আপনার কান্না আসবেই। আপনারা সেটা বুঝবেন না। হ্যাঁ? আর ওনার এই যে কান্না, এটার সাথে কি অন্য কিছু থেমেছিল? সকল আহত নিহতদের প্রতি শোক প্রকাশ, হাসপাতালে দেখতে যাওয়া, তাদের পাশে থাকা, চিকিৎসা ব্যবস্থা করা, এমনকি বিচারের জন্য কমিটি গঠন করা। সবকিছুই কিন্তু তিনি পাশাপাশি করেছিলেন। শুধু মেট্রো রেলের জন্য দুঃখ প্রকাশ করেননি। অন্যদিকে দেখুন, এই ২ উপদেষ্টা গোপালগঞ্জে গিয়ে নিহতদের কোনো পরিবারের সাথে দেখা করেনি। আমরা এখান থেকে কি বুঝবো? ওনারা মনে করেন যে গোপালগঞ্জে পক্ষান্তরে আওয়ামী লীগের যে কাউকে মেরে ফেলা জায়েজ? তাদেরকেও সহমর্মিতা পাওয়ার যোগ্য না? সরকারকে রিপ্রেজেন্ট করা ব্যক্তিরা কি এটা করতে পারেন? মব রাজার মব বাহিনী। এছাড়া এদেরকে আমরা আর কি বলতে পারি? হ্যাঁ, শুধু তাই নয়, জুলাইয়ে যারা ছাত্র জনতার মৃত্যুতে কেঁদে গলা ফাটিয়ে চিৎকার করেছিলেন, তাদের কেউই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেনি। যেন আওয়ামী লীগকে মারাটা জায়েজ। কি রকম খুনি ভাবাপন্ন এরা দেখেন। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে জুলাই সন্ত্রাসের সময় তারা চিৎকার করেছিল, যদিও তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। গোপালগঞ্জে যে মানুষগুলোকে মারা হয়েছে সেটার কিন্তু প্রমাণ আছে, কিন্তু তারপরেও সেটা নিয়ে তারা প্রতিবাদ করেনি। আমাদের অনেক প্রশ্ন, এবং সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অলরেডি আমরা কেঁচোর বদলে সাপদেরকেও কিন্তু বের হয়ে আসতে দেখছি, তাই না? আরো বের হয়ে আসবে, অপেক্ষা করেন। তবে ৭১ জন শিক্ষক বিবৃতি দিয়ে এবং আইন ও সালিশ কেন্দ্র এক রিপোর্ট প্রকাশ করে গোপালগঞ্জ নিয়ে নিন্দা জানিয়েছে। তারা হালকাভাবে সরকারের অদক্ষতা নিয়ে কথা বললেও ঢালাওভাবে এটাই বলার চেষ্টা করেছে যে গোপালগঞ্জবাসী তথা আওয়ামী লীগের হামলার কারণেই পুলিশ এবং সেনাবাহিনী এই ধরনের সহিংসতা চালিয়েছে। তাদের আইনি বুদ্ধি ও অভিজ্ঞতা থাকলেও এবং তাদের কাছে সকল তথ্য প্রমাণ থাকলেও তারা বলেনি গোপালগঞ্জে সেদিন রাষ্ট্রীয় মদদে একটি মানবতা বিরোধী অপরাধ ঘটানো হয়েছিল। তারা প্রশ্ন করেনি হুমকি ধামকি দিয়ে এবং সাজোয়া জানিয়ে কেন গোপালগঞ্জ মার্চ করা হয়েছিল। তারা প্রশ্ন করেনি কেন ইন্টারিম সরকার গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে পারেনি যে বঙ্গবন্ধুর সমাধির কিছু হবে না। হ্যাঁ, তাহলে তারাও কি এক ধরনের উস্কানি দিল না? আমার প্রশ্ন হলো, কতগুলো লাশ হলে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কার লাশ হলে আপনাদের চেতনা জাগবে? এই ৭১ জন শিক্ষক এবং আইন ও সালিশ কেন্দ্রকে বলছি। গোপালগঞ্জ গণহত্যা এক পরিকল্পিত মব। এই মব বাহিনী হলো এনসিপি, এবং দুঃখজনক হলেও আর্মিও তাদের সাথে যোগ দিয়েছিল। আর তাদের নির্দেশদাতা বা মদতদাতা কে ছিলেন জানেন? ডক্টর ইউনূস। আপনাদের মনে আছে কিনা জানি না, ডক্টর ইউনূসকে একবার এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল প্রশাসনের মধ্যে নাকি আগের সরকারের ভূত লুকিয়ে আছে। এর উত্তরে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, শুধু প্রশাসন নয়, আপনার গ্রামে লুকিয়ে আছে এবং প্রতিটি গ্রামগঞ্জ থেকে এদের উচ্ছেদ করতে হবে। গোপালগঞ্জে যা হয়েছে তা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশে এবং মদদে হয়েছে, তাই না? উনি কি প্রথম থেকে আওয়ামী লীগকে উচ্ছেদের নির্দেশ দেননি? দিয়েছেন, এবং সেটার ফলই আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জে। সবকিছু চিন্তা করলে কেমন একটা অনিশ্চয়তা এবং দমবন্ধের মধ্যে এই মুহূর্তে আমরা আছি, সেটা কল্পনাও করা যায় না আসলে। মানে একটা দেশের নাগরিক হিসেবে আপনি যখন কোনো কিছুতেই কোনো কিছু হিসাব মেলাতে পারবেন না, তখনই কিন্তু আপনার এই দমবন্ধ অবস্থা মনে হবে। ধরুন, আমি যদি মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করি, এই সরকার এবং তাদের কিংস পার্টি প্রথমে এসে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার সকল পদক্ষেপ নিল। জাতির পিতাকে অসম্মান করলো, মুক্তিযোদ্ধাদের অসম্মান করলো, মুক্তিযুদ্ধের সকল স্থাপনা ভেঙে দিল, এবং শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে হাত দিয়েছে? যার ডাকে এদের স্বাধীন হয়েছিল তার জন্মভূমিতে গিয়ে তার সমাধি গুড়িয়ে দিতে চাইল। এই যে একের পর এক তারা মুক্তিযুদ্ধের স্থাপনা, জাদুঘর এসব ভেঙে চলছে, এটাকে কি বলে জানেন তো? কালচারাল জেনোসাইড। গত 15ই জুলাই শাহবাগে তাদের সমাবেশ থেকে কি শোনা গিয়েছিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবাকে আমার বাবাকে, রাজাকার রাজাকার। এসব দেখে এবং শুনে কেমন একটা দমবন্ধ অবস্থা লাগে না, যে কার হাতে আমার দেশটা? আবার ধরুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা।
এই বছরের ফেব্রুয়ারির দিকে আমাদের সেনাপ্রধান হুমকি দিয়েছিলেন, আই হ্যাড ইনাফ, লাস্ট 7-8 মান্থস আই হ্যাড ইনাফ। 2024-এর সন্ত্রাসের পরে দেশের আইন শৃঙ্খলার যে হরিফিক অবস্থা হয়েছিল, সেনাপ্রধানের এই হুঙ্কারে আমরা অনেকটাই একটু সাহস পেয়েছিলাম যে আচ্ছা সিচুয়েশনের উন্নতি হবে, কিন্তু আমরা কি দেখলাম, এই হুমকি ছিল কেবলমাত্র কথার কথা। আজ 1 বছর সেনাবাহিনীর রাস্তায়, বারবার তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট করা হলো, চিরুনি অভিযান চালানো হলো, কিন্তু আমরা কি দেখছি, দেশের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। ধর্ষণ বাড়ছে, সংখ্যালঘু ও নারীদের উপর নির্যাতন বাড়ছে, দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে মাথা থেতলে মেরে ফেলা হচ্ছে, 10 টাকার জন্য এক সনাতনী বৃদ্ধ বাবাকে সবাই মিলে মারছে। স্বভাবতই আমি আপনি হতবিহ্বল, হাঁসফাঁস করে বোঝার চেষ্টা করছি সেনাবাহিনী তাহলে করছেটা কি। এরাও কি মব বাহিনীর ভয়ে অস্থির, নাকি সেনাবাহিনীর মদদে এসব মব হচ্ছে? গোপালগঞ্জ ঘটনায় সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে কেমন হাঁসফাঁস লাগছিল, তাই না? তারা রীতিমতো এনসিপির হয়ে গোপালগঞ্জবাসীর উপর এক অনৈতিক হামলা চালালো, নিজেদের গায়ে গণহত্যার কালিমা লেপন করলো। আবার ধরেন পুলিশ সেক্টরের কথা, এতগুলো পুলিশ মারা গেল, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা সবাই একাট্টা হতে কেন পারলো না? কিসের চাপে, কিসের ভয়ে? এটা কিন্তু এখন মিলিয়ন ডলার প্রশ্ন। তারা কি বুঝতে পারছে যে তাদেরকে কিভাবে দুর্বল করার চাপে রাখার চেষ্টা হচ্ছে? ধরেন গোপালগঞ্জে পুলিশ কিন্তু সাংঘাতিক নৃশংসতা চালিয়েছিল এনসিপিকে বাঁচাতে, অথচ এনসিপির এক নেতা পুলিশ বাহিনীকে টার্গেট করে সাংবাদিকদের বলল পুলিশ তাদের সেভ করেনি। এই বক্তব্য কি আবার পুলিশ বাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া না? এবার আসি মামলা ও আইন সংক্রান্ত ব্যাপারে। কোনো জায়গায় কোনো আইনজীবী দাঁড়াতে পারছেন না। এই যে সারা হোসেন ইন্টারিমের একজন ধারক এবং বাহক, তিনি যখন এই কথাটি বলেন, আমরা তখন কি বুঝবো? কেমন একটা অসহায়ত্ব বোধ করছেন উনি, তাই না? এই ধরেন গোপালগঞ্জের ইয়ের কথা যদি আমরা বলি, মামলার তদন্ত কমিটির কথা যদি চিন্তা করেন, এমন এক তদন্ত কমিটি করা হয়েছে যা কিনা মানবতা বিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য করা হয়েছে, তাদেরকে রক্ষা করার জন্য করা হয়েছে। সারা আপা যতই অনিশ্চয়তা প্রকাশ করুক না কেন, উনি কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলবেন না, কেননা এটি ওনার এজেন্ডার মধ্যে নাই। গত কয়েকদিন ধরে ইন্টারিম সরকার যখন গোপালগঞ্জ এবং মাইলস্টোন নিয়ে নানা অনৈতিক কীর্তিকলাপ করছিল, আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু তারা দেশবিরোধী বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। ধরেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে এক মরণঘাতী বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে, এই চুক্তির মধ্যে কি হয়েছে সেটা নাকি আমরা কেউ জানতে পারবো না, কেননা এটা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। বলা হয়েছে এটা নাকি প্রকাশ করা হলে চুক্তি ভঙ্গ করা হবে। স্বয়ং দেবপ্রিয় ভট্টাচার্য দেখুন কি বলেছে, যিনি কিনা ইন্টারিমের আরেক ধারক এবং বাহক, আর সে কথা নিতে না পেরে বলেছে যে এরকম উনি আর কখনো দেখেননি। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে চুক্তি হয়েছে, তার মানে করলে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের সাথে বাণিজ্য সম্প্রসারিত করতে দেবে না, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া দেশের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য কিংবা বিনিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারবে না, যুক্তরাষ্ট্রের যেসব পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে তা অন্য কোনো দেশকে দেয়া যাবে না, এবং যেসব সামরিক পণ্য সামগ্রী আমরা চীন থেকে কিনতাম সেগুলো এখন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে এটা একটা পারস্পরিক বাণিজ্য চুক্তি। জনগণকে কতটা ধোঁকা দেওয়ার চেষ্টা দেখুন। এটা তো এমন এক বাণিজ্য চুক্তি যার মানে করলে দাঁড়ায় অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে আমাদের এক আত্মসমর্পণ, তাদের কাছে তাদেরকে একতরফা নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া। মোটা দাগে বলতে গেলে এটার উদ্দেশ্যই হলো বৈদেশিক স্বীকৃতির বিনিময়ে বাংলাদেশের ভবিষ্যৎ বন্ধক রাখা এবং ইন্টারিমের ক্ষমতায় থাকা নিশ্চিত করা। এই চুক্তিকে যখন আপনি দেশের সামগ্রিক অর্থনীতির আলোকে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি এক ভয়াবহ অন্ধকারের দিকে যাচ্ছি। দেশের অন্যতম ব্যবসায়ী হামিম গ্রুপের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ কি বলেছে শুনেন। তিনি বলেছেন যে 40 বছরে ব্যবসায়িক জীবনে রফতানি খাতে তিনি এরকম সংকট আর দেখেননি। অথচ প্রতিদিন আমরা শুনছি দেশের রাজস্ব নাকি ফুলে ফেপে একাকার।
তবে এই কথা কিন্তু আসলে অবিশ্বাস করার কিছু নাই এবং এই রাজস্ব বেশিরভাগই আসছে রেমিটেন্স থেকে। আবার কি বলবো? যেভাবে একটার পর একটা দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে, এই রেমিটেন্স ফ্লো যে বেশিদিন থাকবে না, এই সন্দেহ কিন্তু দেখা দিচ্ছে। আবার আপনাদেরকে একটা মজার কথা বলি, একটা দেশের রাজস্ব হঠাৎ কখন বেড়ে যায় জানেন? যখন দেশের ভিতরে ইনভেস্টমেন্ট হয় না। দেশে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। আন্তর্জাতিক পর্যায়ে এই সরকার আরো একটি খেলা খেলেছে গত কয়েকদিন ধরে। আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা হবে। এটা নিয়ে চলছে নানা গবেষণা, তর্ক-বিতর্ক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটেছে, ডক্টর ইউনূস জাতিসংঘের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন এবং এই চুক্তি অনুযায়ী জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে এবং আগামী ৬ মাস জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সেনা পাঠানো স্থগিত থাকবে। এই চুক্তিতে ডিজিএফআই এর কার্যক্রমের পরিধি কমানো হয়েছে, বাজেটও সীমিত করার প্রস্তাব আছে। এই প্রতিরক্ষা সংস্থাগুলো কিন্তু আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত সেনসিটিভ ইস্যু। এই চুক্তি, এই অফিস খোলা এসব নিয়ে অনেক আলোচনা, অনেক উদ্বিগ্ন হওয়ার জায়গা আছে। কিন্তু গোপালগঞ্জে সেনাবাহিনী কার্যক্রম দেখে আমার মাথায় একটা প্রশ্ন আসলো। এই যে মানবাধিকার অফিস খোলা হচ্ছে, এটা কি কোনোভাবে সেনাবাহিনীকে কোনো একটা চাপের মধ্যে রাখার উদ্দেশ্যে হতে পারে? এই অফিস খোলার মাধ্যমে কি এই সরকার সেনাবাহিনীকে কোনো ধরনের ব্ল্যাকমেইল করতে পারে? ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থে সেনাবাহিনীকে দিয়ে কি কোনো কাজ করিয়ে নিতে পারে? গোপালগঞ্জে সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে সেটা বিবেচনায় নিলে এটা কি খুব অবাস্তব মনে হয়? সেনাবাহিনী সেদিন কেন এনসিপির হয়ে জনগণের উপর পাকিস্তানি আর্মির পর্যায়ে নেমে গিয়ে হামলা করলো? এটা কি এই চাপে থাকার ফল? এগুলো একটু ভেবে দেখার সময় আসছে। একটু চিন্তা করে দেখুন তো গোপালগঞ্জ আর মাইলস্টোনের এই ক্রাইসিসের মধ্যে দেশের কয়জন মানুষ মরণঘাতী এই ইস্যুগুলো আমেরিকান শুল্ক চুক্তি আর জাতিসংঘের চুক্তি নিয়ে মাথা ঘামানোর সময় পাবে বা পেয়েছে? কে জানে, হয়তোবা তারা এই সরকার এই সুযোগটাই নিয়েছে বা এই সুযোগটার জন্যই অপেক্ষা করেছিল। আমরা যখন meticulously designed মানবতা বিরোধী অপরাধ গোপালগঞ্জে এটা নিয়ে ব্যস্ত ছিলাম, অথবা মানবতা এবং এক বুক দুঃখ নিয়ে মাইলস্টোন নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সুযোগে তারা নিজেদের ক্ষমতায় থাকার হিসাব পাকাপোক্ত করছিল, ক্ষমতা থাকা নিশ্চিত করছিল। কে জানে? এই সুযোগটাই হয়তোবা তারা খুঁজছিল। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নীতি, জাতিসংঘের মানবাধিকার অফিস, দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, মুক্তিযুদ্ধের উপর আঘাত, কালচারাল জেনোসাইড, টালমাটাল অর্থনীতি, এই সবকিছু যদি আমরা একসাথে দেখতে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই এক ভঙ্গুর অর্থনীতির হাতছানি, এক অনিশ্চিত সামাজিক সুরক্ষা এবং মোস্ট ইম্পর্টেন্টলি দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যেভাবে প্ল্যান করছেন সেভাবে কি সবকিছু করতে পারছেন? আমার তা মনে হয় না। ক্ষমতার লোভে মরিয়া হয়ে এটা সেটা করতে গিয়ে তিনি সবকিছুই লেজে গোবরে করে ফেলছেন বলে আমার মনে হচ্ছে। আবার ছবিটাতে ফেরত আসছি। এই যে লেজে গোবরে করে ফেলছেন এটা কিন্তু সবাই বুঝতে পারছে। আমরা সবাই বুঝতে পারছি। সাধারণ জনসাধারণও বুঝতে পারছে। সবচেয়ে বড় কথা ডক্টর ইউনূসও বুঝতে পারছেন। সেটার প্রমাণ কি জানেন? এই যে এই হাসি। আপনারা দেখবেন যে যখন মানুষ সমূহ বিপদে পড়ে তখনই সে নিজেকে অতিরিক্ত কনফিডেন্ট দেখাতে চায় এবং তখনই সে কেবল এরকম হাসতে পারে। তা না হলে এতগুলো শিশুর দগ্ধ দেহের হাহাকারে বাংলাদেশের আকাশ বাতাস যখন ভারী, তখন কিভাবে তিনি এ হাসি দিতে পারেন? আপনারা শেখ হাসিনার কালো শাড়ি পরা নিয়ে ট্রল করেছিলেন না? আপনারা কি ডক্টর ইউনূসের এই হাসি নিয়ে ট্রল করবেন? কবে করবেন? দেয়ালে আর কতটা পিঠ ঠেকে গেলে করবেন? আগুনের দিন একদিন শেষ হবেই এবং সেটার কিন্তু বেশি দেরি নাই। আর এজন্য নিজের জায়গা থেকে নিজের যুদ্ধটা চালিয়ে চলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।